জোয়ান ছেলে নেবে দাঁড়ালো। দুজনেরই হাতে দুটো বড় বড় সুটকেস। এদিক ওদিক একবার ভালো করে দেখে নিয়ে তারা স্টেশনের বাইরে বেরিয়ে পড়ল। স্টেশনের বাইরেটাও বেশ একটু নির্জন। দূরে আধারের মধ্যে একটা অটো যেন দাঁড়িয়ে আছে। তারা দুজনেই এগিয়ে গেল সেদিকে। এই যে, ভাড়া যাবে? অটোওয়ালা অটো থেকে নেমে তাদের সামনে এসে দাঁড়ালো। হ্যাঁ যাব, তবে ডবল ভাড়া লাগবে। শ্যামল লক্ষ্য করল লোকটার গায়ের জামায় গাঢ় রঙের মতো কিসের যেন দাগ লেগে রয়েছে। সে ব্যাপারটা বেশি কান করল না। হরিশ এবার বলল, হ্যাঁ দেব দেব, কিন্তু একটা শর্ত আছে যে। কি শর্ত? আরে বেশ তো, বলুন না কি ব্যাপার। আমরা বিচ্ছেদ ব্যাংকের লোক, কলকাতা থেকে আসছি। এই আমাদের ব্যাংকে কিছু কাজ আছে। কাজটা খুবই সামান্য, তবে কাজ হয়ে গেলে আবার কিন্তু আমাদের এই স্টেশনে ছেড়ে দিয়ে যেতে হবে তোমাকে। তাহলে এই ডবল দেব, মানে ভাড়া। অটোওয়ালা যেন একটু সন্দেহের চোখেই তাদের দেখে নিল। তারপর বলল, আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে, চলুন। তারা ভাবতে পারেনি লোকটা এত সহজে রাজি হয়ে যাবে। কিন্তু তারা ব্যাংকের লোক শুনেই যেন অটোওয়ালার মুখটা একটু চুপসে গেল। বেশি কথা বাড়ানোর সে যেন আর সাহস পেল না। দুজনে অটোতে উঠে বসল। মনে মনে কিসের যেন একটা চাপা উত্তেজনা কাজ করছিল তাদের। অটোটা হঠাৎ চলতে শুরু করলো। কিছুক্ষণ পর একটা জায়গায় এসে অটোটা থেমে দাঁড়ালো। এই যে বাবুরা, চলেই এসেছে আপনাদের ব্যাংক। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওই যে টিম টিম করে আলো জ্বলছে, ওটাই আপনাদের ওই বিচ্ছেদ ব্যাংক। আরে অদ্ভুত লোক তো আপনি। আরে ব্যাংকের সামনেই তো নামাতে পারতেন, এত দূরে কেন নামালেন? আরে বাবু, শর্ত অনুযায়ী আমি তো আপনাদের গন্তব্যে পৌঁছে দিয়েছি, তাই না? শর্তে তো আর আপনারা এটা বলেননি যে কোথায় নামাতে হবে। আমি এই জায়গাতেই দাঁড়িয়ে থাকবো, আপনারা যান, কাজ মিটিয়ে আসুন। দুজনের মধ্যে কেউই আর বেশি কথা বাড়ালো না। এরম লোকের সাথে তর্কে না যাওয়াই ভালো। বেকার ঝামেলা করলে এখন চলবে না। দরকারি কাজ মাথা ঠান্ডা রেখে করে ভালোই ভালোই বেরোতে হবে। এই লোকটাকে বেশি ঘাটালে তাদেরই বিপদে পড়তে হবে শেষ পর্যন্ত। তাই তারা আর কোনো কথা না বলে হেঁটে চলে গেল ব্যাংকটার দিকে। দুজনে ব্যাংকের মূল দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দেখলো পাশে একটা লোক চেয়ারে বসে ঢুলছে। লোকটা কি এখানেই বসেছিল? হয়তো দূর থেকে তারা ঠিক লক্ষ্য করেনি। লোকটা এই ব্যাংকেরই দারোয়ান। একা বসে থেকে থেকে ঢুলে পড়েছে। তারা আর তাকে জাগালো না। দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু দেখলো দরজায় তালা ঝুলছে। তারা দুজন একে অপরের দিকে তাকালো। ঠিক তখনই পিছন থেকে কে যেন তাদের ডেকে বলল, কে আপনারা, কি চাই? পিছনে ফিরতেই তারা দেখলো ওই দারোয়ানটা কখন যেন চুপি সারে সে এসে দাঁড়িয়েছে। আমরা বিচ্ছেদ ব্যাংকের হেড অফিস থেকে আসছি, কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। দাঁড়িয়ে না থেকে ব্যাংকের তালাটা খুলুন মশাই। কাজ মিটিয়ে আমাদের বাড়িও তো ফিরতে হবে। ঢুলু ঢুলু চোখে লোকটা তাদের গলায় ঝুলতে থাকা আই কার্ডের দিকে একবার তাকিয়ে নিল। তারপর বলল, আপনারা সত্যি বলছেন? আপনারা ব্যাংকেরই লোক তো? না মানে এই রাত বিরেতে এভাবে এসে হাজির হলেন, তাই বলছি আর কি। তার মানে কি বলতে কি চাইছেন আপনি? আমরা ব্যাংকের লোক নই তো কি আমরা চোর? আহা, আমিও কথা কখন বললাম? আচ্ছা আচ্ছা, বেশ, দাঁড়ান, আমি দরজাটা খুলে দিচ্ছি।
হরিশ আর শ্যামল দুজনেই এবার একে অপরের দিকে তাকিয়ে চোখের ইশারায় কী সব যেন বলে কয়ে নিল। তারপর গডমড করে হেঁটে তারা ব্যাংকের ভিতরে ঢুকে পড়ল। দারোয়ানও ঢুকলো তাদের পিছু পিছু। ঠিক আছে, কাজ হলে আপনাকে ডাক দেব। এখন যান, বাইরে পাহারা দিন। রাতের বেলায় বলা তো যায় না কখন আবার চোর ডাকাত এসে জুটবে। হরিশের এক কথায় লোকটা বাইরে চলে গেল। তারা দুজনে এবার যেন হাঁফ ছেড়ে বাঁচল। উফ, আমাদেরও না নিস্তার নেই, কত কাজের চাপ। হ্যাঁ, তা যা বলেছিস। কথাটা বলেই দুজনেই হাসতে থাকলো। কেউ ধরতেই তো পারলো না আমরা আসলে চোর। সবাই আমাদের কত সহজেই না বিশ্বাস করে নিল। প্ল্যানটা যে এত সুন্দরভাবে কাজ করবে তা কিন্তু ভাবিনি। যাকে চল এখন তাড়াতাড়ি কাজ মিটিয়ে নি। বলা তো যায় না ওই দারোয়ান কখন আবার আমাদের সন্দেহ করে বসবে। বেশ কিছুক্ষণ কেটে গেল। দারোয়ান সেই একই জায়গায় বসে বসে ঢুলছিল। হঠাৎ খুটখাট কিছুর একটা শব্দ হতেই দারোয়ানের ঢুলুনিটা একেবারে কেটে গেল। সে একবার এদিক ওদিক তাকিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করল। এদিকে হরিশ আর শ্যামল নিজেদের সুটকেস গুছিয়ে বেরোনোর জন্য প্রস্তুত হচ্ছিল। ঠিক তখনই হরিশ তার কোমর থেকে একটা পিস্তল বের করে শ্যামলের দিকে তাক করল। কি করছিসটা কি হরিশ? তোকে যে আজ মরতে হবে বন্ধু। তার মানে তুই এখন আমাকে আমাকে খুন করবি? হ্যাঁ বন্ধু, তোকে নিয়ে এখানে এসেছিলাম যাতে তোর সাহায্য নিয়ে আমি আমার কাজটা সহজে মিটিয়ে নিতে পারি। তোকে তো আমি একটা কানা করিও দেব না, কিন্তু তুই তো সেটা মেনে নিবি না। তাই আর কি এই কাজটা করতে আমি বাধ্য হলাম। কি আর করব বল, টাকা টাকা জিনিসটাই তো এমন। টাকার লোভ মানুষকে কত কিছুই না বাধ্য করে করতে। না 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 হরিশ না, এটা এটা তুই করিস না। আমাকে আমাকে ছেড়ে দে। হরিশের মাথা তখন টাকার নেশায় খারাপ হয়ে গেছে। সে আর একটু কিছুও ভাবল না। পাগলের মতো সে শ্যামলের দিকে তাক করে তুলে ধরল তার বন্দুকটা। তারপর গুলি ছুড়ল 2-3 রাউন্ড মতো। সবকটাই সোজা বুকে গিয়ে লাগলো, কিন্তু শ্যামলের না। শ্যামল তো নিজেকে বাঁচিয়ে ছিটকে গিয়ে পড়েছে এক পাশে। তার গায়ে একটুও কোনো রকম চোট লাগেনি। শ্যামল এবার ভালো করে লক্ষ্য করলো। তারপর দেখলো ওই দারোয়ান কখন যেন তার ঠিক পিছনে এসে দাঁড়িয়েছিল। হরিশের গুলিগুলো সবকটাই সোজা তার বুকে গিয়ে লেগেছে। দারোয়ানের শরীরটা এবার ঝপ করে লুটিয়ে পড়ল মেঝের ওপর। এটা এটা কি হলো? এবার এবার কি 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 হবে? হ্যাঁ হরিশ, তুই 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 মর। ফাঁসলে তো তুই ফাঁসবি। আমি আমি গেলাম। শ্যামল পড়ে থাকা একটা সুটকেস তুলে পালাতে যাচ্ছিল। ঠিক তখনই সে দেখল ওই দারোয়ান হঠাৎ হরিশের সামনে গিয়ে দাঁড়িয়েছে। হরিশ ততক্ষণে ভয়ে কাঠ হয়ে গেছে। এ কি, এটা কি করে সম্ভব? এই মাত্র তো লোকটা মারা গেল। তাহলে তাহলে লোকটা উঠে দাঁড়ালো কি করে? এই এই আপনি 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 বেঁচে উঠলেন কি করে? এটা কি করে হতে পারে? আমার বন্দুকের গুলিগুলো তো সবকটাই আপনার বুকে গিয়ে লাগলো। তাহলে আপনি কোথায়? আমার বুকে তো কোনো ক্ষতের চিহ্ন নেই। হরিশ এবার চেয়ে দেখল, সত্যি লোকটার বুকে গায়ে এমনকি কোনো জায়গাতেই কোনো কিছুরই দাগ নেই। কিন্তু এটা কি করে সম্ভব? মরা মানুষ কি বারবার মরে? বলুন দেখি। মানে মানে কি 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 বলতে কি চাইছেন আপনি?
আমি তো আপনার গুলি খেয়ে মরিনি মশাই, আমি তো মরেছি আজ সন্ধেবেলায়। একটা লোক এসে আমার বুকে ছুরি বসিয়ে পালিয়ে গেল। এখনো তো আমার বডিটা বাইরের একটা ঝোপের পাশে পড়ে আছে। বিশ্বাস না হলে দেখে আসুন না একবার। হঠাৎ দারোয়ান তার হাত দুটো লম্বা করে হরিশের গলাটা চেপে ধরল। হরিশ খাবি খেতে খেতে এবার দেখল লোকটার বুকে লেগে আছে একটা বড় আকারের ছোড়া। সে এসব দেখে আর সহ্য করতে পারল না। দম আটকে শেষ পর্যন্ত তার হৃদযন্ত্র বিকল হলো। দেহটা নেতিয়ে কাত হয়ে পড়ল একদিকে। শ্যামল কিছু বুঝতে পারল না কি আদিভৌতিক ঘটনা ঘটছে এখানে। সে আর বোঝার চেষ্টাও করল না। একটা সুটকেস তুলে কোনো রকমে সে ব্যাংক থেকে দৌড়ে বেরোলো। সে পালাতে গিয়ে কিছু যেন একটা দেখে থেমে দাঁড়ালো। দেখলো পাশের একটা ঝোপের আড়ালে কার একটা দেহ যেন পড়ে আছে। ভালো করে দেখে সে বুঝতে পারল লাশটা ওই দারোয়ানের। ভয়েতে সে পড়ি কি মরি করে অটোওয়ালাটা যেদিকে দাঁড়িয়েছিল সেদিকে ছুটে গেল। কিন্তু সেখানে গিয়ে সে দেখল কোথাও কেউ নেই। এদিকে বিপদ যেন তার পিছু নিয়েছে। তাই উপায় এখন একটাই। সে যে পথ দিয়ে এসেছিল সুটকেস হাতে সে সেই পথ ধরেই দৌড়তে থাকলো। হঠাৎ কি একটা যেন ঘর ঘর করতে করতে তার পাশে এসে দাঁড়ালো। সে দেখল একটা অটো। আমাকে স্টেশনের দিকে নিয়ে চলুন, জলদি। অটোওয়ালা কোনো উত্তর দিল না। শ্যামল অটোতে চেপে বসা মাত্রই অটোটা হাওয়ার গতিতে ছুটতে শুরু করলো। শ্যামল এবার একটু যেন হাঁফ ছেড়ে বাঁচল। হঠাৎ অটো চালক তাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলো। তা আপনার সাথে যিনি ছিলেন তিনি গেলেন কোথায়? শ্যামল এবার একটু চমকে গেল। লোকটা জানলো কি করে এসব? নিশ্চয়ই এই অটোওয়ালাই সেই লোক। আপনি আচ্ছা লোক তো মশাই, আপনাকে কতবার করে বললাম ওই জায়গাটায় দাঁড়িয়ে থাকতে। আরে বাবু, আমার একটা কাজ ছিল তাই একটু বাড়ির দিকে গেছিলাম। তা আপনি একা কেন এবার বলুন দেখি, আপনার সাথে আর একজন যিনি ছিলেন তিনার কি হলো? অত জেনে তো আপনার কাজ নেই দাদা, আপনাকে আমি 3 গুণ ভাড়া দেব। এখন চুপচাপ মুখ বন্ধ করে চলুন স্টেশনের দিকে। অটো চালক আর কোনো কথা বলল না, চুপ করে অটো চালাতে থাকলো। হঠাৎ শ্যামলের কেমন যেন একটা সন্দেহ হলো। অটোর গতি ক্রমশ বেড়েই চলেছে। আর হিসাব মতো তো এতক্ষণে তার স্টেশনে পৌঁছে যাবার কথা। লোকটা তাহলে কোথায় নিয়ে যাচ্ছে তাকে? লোকটা বুঝতে পেরে যায়নি তো? মনে হয় লোকটা তাকে সন্দেহ করেছে, তাই অটোটা হয়তো থানার দিকে নিয়ে যাচ্ছে। এই বেটা, অটোটা অটোটা থামা, থামা বলছি। অটো চালক কিন্তু কোনো উত্তর দিল না। আরো জোরে অটোটা টানতে শুরু করলো। এই কি আশ্চর্য! আরে আরে কথা কানে যাচ্ছে না নাকি? এই এই থামা 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 বলছি অটোটা। এই না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। শেষমেশ তার ধমকানিতে যেন কাজ হলো। অটোটা এবার একটা জায়গায় এসে থেমে দাঁড়ালো। চালক অটো থেকে নেমে তার দিকে এগিয়ে এলো। খারাপ তো হবে এবার তোর সাথে রে। আমার তখনই কেমন সন্দেহ হয়েছিল, তাই বেশি কথা বাড়াইনি তোদের সাথে। আস্তে আস্তে মাথায় ফোন দিয়ে আমার জালে তোদের ফাঁসিয়েছি। শ্যামলের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। লোকটা বলতে কি চাইছে? এবার আরো একটা কাণ্ড ঘটল। লোকটা একটা ছোরা বের করে শ্যামলের সামনে তুলে ধরল। দে দে এবার দে,
যা আছে সব দে, আর তোর সাথীকেও ডাক এখানে, না হলে আরো একটা খুন হয়ে যাবে। এমনিতেই একজন আজ সন্ধেবেলাতেই আমার হাতে মরেছে। কাকে মেরেছি জানিস? তোদের ওই বিচ্ছেদ ব্যাংকের সিকিউরিটি গার্ডটাকে। আমিও তো তোদের মতোই ওখানে ডাকাতি করতে গেছিলাম। লোকটা বসে ঢুলছিল, কিন্তু হঠাৎ আমাকে ধরে ফেললো আর চেঁচামেচি শুরু করলো। পাছে লোকজন জড়ো হয়ে যায় সেই ভয়ে আমি ও ব্যাটার বুকে ছুরি বসিয়ে পালিয়ে আসি। তার কিছুক্ষণ পরেই তোরা এসে হাজির হলি। তখনই দেখে তোদের সন্দেহ হলো, আর আমি আমার মাথায় ফোন দিয়ে আটলাম। তাই তো তোদের প্রস্তাবে অত সহজেই রাজি হয়ে গেছিলাম। তবে আফসোস একটাই, ভেবেছিলাম দুজনকে একসাথে লুটবো। এখন আর একজন কোথায় আছে কে জানে। তাড়াতাড়ি ডাক ওকে, না হলে তুইও আমার হাতে মরবি আজ। লোকটার কথা শেষ হতে না হতেই শ্যামল অটো থেকে নেমে দাঁড়ালো। তারপর হো হো করে হেসে উঠল। কি রে, তোর তোর দেখছি হাসি পাচ্ছে। দাঁড়া দাঁড়া, তোর হাসি এক্ষুনি ছুটিয়ে দিচ্ছি। হঠাৎ খপ করে কে যেন অটো চালকের গলাটা টিপে ধরল। একটা মানুষ কি বারবার মরতে পারে? একটু আগেই তো আমি ওই দারোয়ানের প্রেতের হাতে খুন হলাম রে। আমার আর আমার বন্ধু হরিশের লাশ এখনো ওই ব্যাংকের ভিতরে পড়ে আছে। টাকার লোভে পড়ে আমরাও যেমন মৃত্যুর মুখে গিয়ে পড়েছি, তুইও তো ঠিক আমাদের মতোই আজ মৃত্যুর মুখে এসে পড়েছিস রে বেটা। তোকে এবার কে বাঁচাবে? আর বেশি সময় লাগলো না। শ্যামলের লম্বা হাতের চাপে চালকের ঘাটটা মট করে ভেঙে গেল। তারপর দেহটা এক পাশে ছুঁড়ে ফেলে দিল শ্যামল, আর রাগের সাথে শ্যামলের দেহটা বাতাসে মিশে গেল। চালকের দেহর পাশে পড়ে রইল সেই সুটকেসটা। টাকার লোভ যে কি ভয়ানক হয় তা হয়তো শ্যামল সহ আর বাকি সবাইও বুঝতে পারল আজ। তবে আজ এই টাকার জন্য যারা নিজের প্রাণ হারালো তারা চিরকালের মতো অতৃপ্ত হয়ে এই বাতাসে মিশে থেকে যাবে। কিন্তু তারা তাদের অসম্পূর্ণ থাকা কাজটা শেষ করার জন্যে হয়তো বারবার ফিরে আসার চেষ্টা করবে সাধারণ মানুষের রূপ ধারণ করে।